আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। আবরার আছো? আবরার কি জয়েন করেছো? ইয়েস স্যার। আচ্ছা, আহ, তৈরি করতে হবে, ওটা কি শুরু করছো কাজ? আচ্ছা জি স্যার। স্যার ওটা কি স্যার রোল ওয়াইজ করে ফেলবো? করে ফেলো, রোল ওয়াইজ জি করে স্যার। করে ফেলে যারা অন্য ব্যাচের আছে তাদেরকে অ্যাড করে দাও দুই একটা গ্রুপে, যেগুলো জি স্যার, ওটাকে। ওইভাবে করে ফেলেছি। আমি আপনাকে এক্সেল ফাইলটা পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তারপর আমি তোমাদের জন্য এই প্রবলেমটা আপলোড করে দেবো। সাফিসিয়েন্ট টাইম পাবে, সুতরাং কোনো সমস্যা নেই। স্যার আমাদেরকে যে বলছিলেন যে হচ্ছে কি এক মেথড দিয়ে সলভ করতে, মেথডটার নাম যেন কি বলছিলেন নিউমেরিক্যালের? দাঁড়াও দেখি, সেকেন্ড। হ্যাঁ, এবার বলো। মানে এটা তো আসলে ক্লাসের অংশ না, সেজন্য এটাকে রেকর্ডিং অফ করে দিলাম। কোন মেথডের কথা বলছিলে? স্যার ওই যে কালকে যে ইকুয়েশন গুলো দিলেন একসাথে সলভ করার জন্য কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে, স্যার আচ্ছা, একটা মেথডের নাম বলছিলেন আপনি। এইটা আসলে অনেক মেথডে সলভ করা যায়। এখন কথা হলো মেইনলি যেভাবে করতে হয় সেটা হচ্ছে নিউমেরিক্যালি তুমি এটাকে সলভ করবে। নিউমেরিক্যাল মেথডটা অনেক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারো। তোমরা যে নিউমেরিক্যাল মেথড গুলো শিখে আসছো সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার, ওগুলো দিয়ে করা যাবে। আমি স্পেসিফিক কোনো মেথড বলছি না আর কি। তোমরা এটা করতে গিয়ে টের পাবে যে আহ, কি করতে হবে। তো তোমরা তোমরা ইয়ে করনি, তোমরা এরকম যে যে ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সের মতো করে তারপরে একটা একটা আবার ওই যে কি বলে জানো, একটা একটা থেকে যে আম, ইয়েগুলো ক্যান্সেল করে করে তারপরে যে করতে হতো আহ, স্যার তারপরে গাউস এলিমিনেশন। হ্যাঁ হ্যাঁ, যেটা একটা ইয়ে হয়ে যায় তাই না, ওই যে কি বলে জানো, ক্যান্সেল হতে হতে তারপর শেষ পর্যন্ত একটা ইয়ের মতো থাকে, এটা কি বলে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল, রাইট, ডায়াগোনাল প্যাকেজ। তো সেটা তো করতে পারো। ওকে, তাহলে আমরা ইয়েতে চলে যাই। মানে অ্যাডভান্সড অনেক মেথড আছে, তোমাদের জন্য এত বেশি অ্যাডভান্স লাগবে না। তোমরা যে ডায়াগোনাল ভেক্টর তৈরি করে যেভাবে সলভ করতে, বা নিউমেরিক্যালি যেভাবে সিম্পল সলভিং মেথড আছে এটা করতে পারো। এছাড়াও আরো অনেক মেথড আছে, অপটিমাইজেশন করেও করা যায়, যেহেতু এটা একটা মিনিমাইজেশন প্রবলেম। তো সবগুলো মিলিয়ে তারপরে আহ, আহ, যে কোনো মেথডে তোমরা যেতে পারো। ম্যাটল্যাব দিয়ে যদি করো, ম্যাটল্যাবে আসলে অনেক অপশন বেশি কম্পেয়ার টু আদার ইয়ে আর কি। তো ওখানে তো অলরেডি অনেকগুলো টুল বক্স আছে এগুলো সলভ করার, সেগুলো ইউজ করতে পারো তোমাদের যেটাতে আর কি কমফোর্ট ফিল হয়। ওকে, আমি তাহলে শুরু করি। আজকের টপিকটা হচ্ছে যে ফিউয়েল সেল। এই ফিউয়েল সেলের ব্যাপারে তোমাদের গতকালকে একটু বলছিলাম, তোমরা কলেজে অলরেডি পড়েছো, এটা বললে এইচএসসি সিলেবাস ছিল। তো হাইড্রোজেন হচ্ছে একদম বেসিক ফুয়েল যেটা, সেটা হাইড্রোজেন ছাড়া অন্য কিছু ফুয়েল দিয়েও কাজ করা যায়, যেমন লিকুইড ফুয়েল, মিথানল হতে পারে, আবার এমনকি কোলও হতে পারে, সলিড ফুয়েল সেল যেটা বলে আর কি। তো এই সব ধরনের ফুয়েল সেলই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোন জায়গায় কোন ধরনের ফুয়েলের বেশি অ্যাভেলেবিলিটি, সেটার উপর বেস করে কাজ করানো হয়। তবে ইদানিং যেটার খুব ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হাইড্রোজেন দিয়ে করার জন্য। এই জন্য হাইড্রোজেন আসলে যদি রিনিউয়েবল সোর্স থেকে হাইড্রোজেন আসে, তাহলে এটাতে আর কার্বন ফুটপ্রিন্ট থাকবে না,
যদি না থাকে তাহলে সেটা থেকে আর ফার্দার কোনো কার্বন প্রডিউস হবে না বলে এটা আমরা ইউজ করতে পারি হচ্ছে ইয়ের জন্য, এনার্জি প্রোডাকশনের জন্য। এবং এটা যে কোনো একটা রিমোট এলাকাতেও প্রডিউস করতে পারো, আবার গাড়িতেও তুমি ইউজ করতে পারো, এটা রিনিউয়েবল ফিউল হিসেবে ইউজ করতে পারো। তো এটার জন্য হাইড্রোজেন ইজ বিকামিং ভেরি পপুলার নাওএডেজ। আর একটা জিনিস হলো যে এই জিনিসটা ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা কি হবে, গ্যাসের মতো করে যদি করা যায় তাহলে এটাকেও খুব সহজে ব্যবহারযোগ্য করা যাবে। তো এই জন্য হাইড্রোজেন ফুয়েল সেল খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তোমাদের অ্যাপ্লিকেশন সাইডটা নিয়ে একটু আলোচনা করা, সাথে হচ্ছে একটু থার্মোডাইনামিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখা ফিউল সেলটা। তো ফিউল সেলের প্রথম কাজ হচ্ছে যে অ্যানোড আর ক্যাথোড আছে, যেমন একটা সেলে থাকে, তার মাঝখানে একটা ইলেকট্রোলাইটও থাকে। এখন ইলেকট্রোলাইটের ভিতর থেকে তো পাস হবে আয়নটা। তো এখানে আয়নিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য হাইড্রোজেন থেকে যখন হাইড্রোজেন আয়ন হয়ে গেল, সাথে সাথে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিবে। সেই ইলেকট্রন গুলো আবার যখন ঘুরে আসবে, সেই সার্কিটটা ক্লোজ করলে তখন সেটা ইলেকট্রিসিটি ফ্লো করলো আর কি। আর এই যে একটা পাশে হচ্ছে হাইড্রোজেন আসলো, অন্য আরেকটা পাশে দেখো কি ঢুকলো, অক্সিজেন, তাই না? এখান থেকে অক্সিজেন ঢুকলো। তো অক্সিজেন ঢুকলো, অক্সিজেন ঢুকে এই হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে পানি তৈরি করলো। এটা তোমরা সবাই বোধহয় জানো, এই যে পানি তৈরি করার ব্যাপারটা, কারণ এটাই হচ্ছে সেই রিয়াকশন যেটার মাধ্যমে তুমি আসলে এনার্জিটা প্রডিউস করতেছো এইটার ইয়ে থেকে, এই যে রিয়াকশন থেকে, তাই না? তো এই রিয়াকশনটা যে হলো, এটাকে আমরা কি বলতে পারি? এটা আসলে এটা বলতে পারি না যে H2 প্লাস O2, তাই না? হাফ তো হবে না, এটা কি হবে? H2O, তাই তো? তো এটা তার মানে হচ্ছে যে হাইড্রোজেনের কম্বাসন রিয়াকশন। কিন্তু নর্মালি যেভাবে কম্বাসন হয় আমরা সেভাবে করব না। আমরা এটা এমন ভাবে করতেছি, কম্বাসনটা হবে হচ্ছে একদম লো টেম্পারেচার, কিছুটা বায়োলজিক্যাল রিয়াকশনের মতো। বায়োলজিক্যাল রিয়াকশন লো টেম্পারেচারে হয়, হাই টেম্পারেচারে হয় থার্মাল রিয়াকশন গুলো। তো এই জিনিসটা ঠিক সেভাবেই এটাকে আমি একদম রুম টেম্পারেচারে এই রিয়াকশনটা করব। এটাই হচ্ছে ফিউল সেলের অবজেক্টিভ, যে আমি রুম টেম্পারেচারে কম্বাসনটা করে এটা থেকে আমি কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি নিয়ে আসছি। এখন ইলেকট্রোলাইট যদি অ্যাসিডিক হয় তাহলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে, এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে রিয়াকশনটা, হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন আয়ন হলো, ইলেকট্রন বের হয়ে আসলো, সেই ইলেকট্রনটা আবার কনজিউমড হলো এখানে, হয়ে তারপরে ওয়াটার তৈরি হলো। তো এই যে জিনিসটা, এইটাই হচ্ছে অ্যাসিড ইলেকট্রোলাইট হলে এই ধরনের রিয়াকশন হবে। একই জিনিস যদি ইলেকট্রোলাইটটা চেঞ্জ করে দেই, অ্যালকালাইন যদি করে দিই, অ্যালকালাইন হলে তখন আবার ঠিক এইভাবে হবে না। তখন একটা কি হবে, অ্যালকালাইন হলেই সেখানে একটা বেসিক একটা জিনিস চলে আসে, কোন একটা হাইড্রোক্সাইড আছে ওখানে, তো সেই হাইড্রোক্সাইডটাকে নিউট্রালাইজ করছে হচ্ছে হাইড্রোজেন। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যালকালাইন, তো হাইড্রোজেন ওটার সাথে রিয়েক্ট করলো, রিয়েক্ট করে তৈরি করলো ওয়াটার প্লাস ইলেকট্রনস। সেটা আবার গিয়ে ওখানে অক্সিজেনের সাথে রিয়াকশন করে হয়ে গেল আবার হাইড্রোক্সাইড। মানে এটা একটা সাইকেল। হাইড্রোক্সাইডটা তখন মুভ করবে, হাইড্রোক্সাইডটা মুভ করবে। আর আগে যেটা হচ্ছিল দেখো, কে মুভ করছিল? আগে হাইড্রোজেন আয়ন মুভ করছিল, এখন হাইড্রোজেন আয়ন তো নাই, সেজন্য আমার হাইড্রোক্সাইড আয়ন মুভ করতেছে। কিসের ভিতর দিয়ে মুভ করতেছে? ইলেকট্রোলাইটের ভিতর থেকে। এখন ইলেকট্রোলাইট তো বিভিন্ন রকম হতে পারে, অ্যাসিড ইলেকট্রোলাইট হতে পারে, অ্যালকালাইন ইলেকট্রোলাইট হতে পারে, এটা তোমরা আগে থেকেও কিছুটা জানো। সেই সাথে রিসেন্টলি যেটা করে ইদানিং হচ্ছে একটা অ্যাসিড ইলেকট্রোলাইট ইউজ করে, সেটা হচ্ছে সলিড একটা মেমব্রেন, সেটাকে বলে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। তো ওটাকে ঠিক এটা যে ইলেকট্রোলাইটটাকে যদি চিন্তা করো, এটা একটা মেমব্রেন, তো তাহলে এটা যদি সলিড হয় এবং ঠিক এক্স্যাক্টলি ইলেকট্রোলাইটের মতো কাজ করে, তখন এটাকে পিএম বলা যায়, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। তো এটার ভিতর থেকে শুধু হাইড্রোজেন আয়নটা পাস করবে, ঠিক এক্স্যাক্টলি এখানে যেভাবে দেখা যাচ্ছে, তাহলে আমার ফিউল সেলটা ভালো কাজ করবে। সেটা এখন বেশ পপুলার এট দিস মোমেন্ট আর কি, ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এখানে তোমাদের জন্য একটা স্টেটমেন্ট আমি তোমাদের জন্য লিখেছি, তোমাদের বই থেকেই লেখা। তো বইয়ের থেকে যেটা আমি নিয়েছি তোমাদের সাথে যেটা ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে এইটা যে কোনো ইনিশিয়াল চার্জ লাগে না,
এই কথাটাই তোমাদের বলতে চাচ্ছি সোজা কথা। সো ইনিশিয়াল চার্জ অন্য ব্যাটারির ক্ষেত্রে লাগে এবং সেটা একসময় শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে কোনো ব্যাটারি ফেলে দিতে হয়, কোনো ব্যাটারি রিচার্জ করতে হয়। এই ক্ষেত্রে কন্টিনিউয়াস ফ্লো অফ ফুয়েল থাকার কারণে এটাতে কোনো ইনিশিয়াল চার্জ বা কোনো চার্জিং এর কোনো ব্যাপার নাই। আচ্ছা, আর এইটা হচ্ছে অ্যাসিডিক হলে এই ব্যাপারটা ঘটছে, এই রিঅ্যাকশনটা হচ্ছে, এটা তোমাদের ফিগারে আমি দেখালাম, তো সেটাই আবার এখানে লেখা। আর যদি কিনা অ্যালকালাইন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের রিঅ্যাকশনটা হচ্ছে। সো এবার আমরা একটু ইয়েতে আসি, কি বলে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখবো। তো এই ক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রিক ওয়ার্ক হচ্ছে, যেহেতু ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে এবং সেটাতে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, তাহলে সেই ইলেকট্রনের যে মুভমেন্ট সেটাকে আমি ধরে নিচ্ছি যে ওয়ার্ক ইন দিস কেস। আর ডেল এইচ আর কিউর রিলেশনটা তো আগে থেকে জানা আছে, শুধু ওয়ার্কটা হচ্ছে ইলেকট্রিক্যাল। তো সেক্ষেত্রে ডেল এইচ সমান সমান কিউ প্লাস ডব্লিউ ইলেকট্রিক্যাল, এটা তো আমরা লিখতে পারি নাকি? জি স্যার। বেশ, এবার আমাদের সেই এন্ট্রপির সেই ফর্মুলাতে চলে যাই। সেটা হচ্ছে কিউ সমান সমান টি ডেল এস, এবং টি ডেল এস হয়ে গেল, বসিয়ে দিলাম ডেল এস ইকুয়ালস টু টি ডেল এস প্লাস ডব্লিউ ইলেকট্রিক্যাল হয়ে গেল। এখন আমি অনেকটা ভেঙে ফেলেছি রিলেশনটা। এখন ফার্দার যদি আরেকটু ইয়ে করি, আরেকটু ব্রেকডাউন করলে যেটা পাবো সেটা হচ্ছে যে ডব্লিউ ইলেকট্রিক্যাল তার মানে ডেল এইচ মাইনাস টি ডেল এস। এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম, তাই না? এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে আসলাম। সেটাকে আমি বাই ডেফিনিশন বলতে পারি এটা তো ডেল জি, তাই না? ডেল জি সমান সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তো খুব সহজ ডেরিভেশনে চলে আসলাম আমরা। আর হিট ট্রান্সফার টু দ্য সারাউন্ডিংস কে আমরা কি বলতে পারি? সেটা তো বলতে পারি হচ্ছে কিউ সমান সমান ডেল এইচ মাইনাস ডেল জি। এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এরপর পার্টটা আরো সহজ। কারণ হচ্ছে যে আমরা জানি যে আসলে চার্জ কতটুকু যাবে, সেটা হচ্ছে আসলে কিউ সমান সমান 2na, আর হচ্ছে ইলেকট্রন যতগুলো গেল। তো এখন na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কি জিনিস তোমরা জানো। এটার সাথে যখন ইলেকট্রনের ইয়েটা গুণ দিতে হয় এই চার্জটা, তখন সেটা হয়ে যায় ফ্যারাডেস কনস্ট্যান্ট। ফ্যারাডেস কনস্ট্যান্টের কত ভ্যালু? সেটার ভ্যালু হচ্ছে 96,485 কুলম্ব পার মোল বোধহয়। যাই হোক, এটা মাল্টিপ্লাই করলে শেষ পর্যন্ত ফাইনালি আসে হচ্ছে কুলম্বই বোধহয়, এটা বোধহয় কুলম্ব পার মোল না। এনিওয়েজ, তো এটার সাথে যখন 2 দিয়ে গুণ দিলাম আমি পেয়ে গেলাম হচ্ছে কিউ এর ভ্যালুটা কত। বেশ, এখন আবার কিউ এর সাথে ডব্লিউ ইলেকট্রিক্যাল এর একটা তো রিলেশন লাগবে, তাই না? মানে একটা তো হচ্ছে এই বড় কিউ, সেটা তো আমার হিট, আরেকটা হচ্ছে যেটা ক্যাপিটাল কিউ, আর একটা যেটা স্মল কিউ সেটা হচ্ছে আমার চার্জ। আর এটার সাথে সম্পর্ক হচ্ছে এই ইলেকট্রিক্যালের। সো এইবার ইলেকট্রিক্যালের সম্পর্কটা হচ্ছে এই যে ছোট কিউ মাল্টিপ্লাইড বাই ই। এখন ইটা কি? ইটা হচ্ছে ভোল্টেজ। তোমার সেলের ভোল্টেজ হচ্ছে ই। ভোল্টেজের সাথে এই চার্জের গুণ দিলে যেটা পাওয়া হচ্ছে সেটা হচ্ছে ডব্লিউ ইলেকট্রিক্যাল। এটা বাই ডেফিনিশন। তাহলে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে তো জুল, কত জুল ইলেকট্রিক্যাল এনার্জি সেটা পেয়ে যাবো। এখন আমি তো আসলে জানি না যে কত ভোল্ট, তো আমাদের সেলের ভোল্টটাই আমরা জানি না, বরং কিউ এর ভ্যালুটা জানি। ডব্লিউ ইলেকট্রিক্যাল দেখা যাক কি করে। ডব্লিউ ইলেকট্রিক্যাল তো অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে সমান সমান ডেল জি, একটু আগে দেখে আসলাম আমরা। তো ডেল জিটা তো পাওয়া যাবে আশা করা যায়। তো ওইভাবে করে সাজিয়ে নিলাম যে এটার ভোল্টেজটা হচ্ছে ই সমান সমান ডব্লিউ ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই কিউ। ডেল জি তো বসিয়ে দিতে পারি এবার, ডেল জি বাই কিউ বসিয়ে দিলাম 25 ডিগ্রিতে, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে 241,818 জুল পার মল। আর ডেল জির ভ্যালু হচ্ছে 228,572 জুল পার মল। এটা আমি তোমাদের দিয়ে দিলাম। এখন তাহলে তোমাদের মেজর এখন স্টেপটা হওয়া উচিত যে ডেল জি আর ডব্লিউ ইলেকট্রিক্যাল তো সমান, তাহলে ডব্লিউ ইলেকট্রিক্যালে তুমি ডেল জির ভ্যালুটা বসিয়ে দাও।
বসিয়ে দিলে তুমি পেয়ে গেলে ডব্লিউ ইলেকট্রিক্যাল হচ্ছে 572 জুল পার মল। এখন এটা যখন তোমরা পেয়ে গেলা, আর কিউ এর ভ্যালু হচ্ছে ডেল জি, ডেল এইচ আর ডেল জি ডিফারেন্স, ডেল এইচ মাইনাস ডেল জি যেটা কিউ সেটা পেয়ে গেলাম। আর হচ্ছে ইটা হচ্ছে কি ডব্লিউ, এই যে কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, ইটা হচ্ছে ডব্লিউ ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই কিউ। কিউ। তাহলে ডব্লিউ ইলেকট্রিক্যাল হচ্ছে 228, আমি আর মাইনাসটাকে লিখছি না, 228 ডিভাইডেড, এটা ডিভাইডেড হবে কত, 192 সামথিং বোধ হয়, 192, ভুলে গেছি কত নাম্বার, 192 976, 192 976, এইটা আসে হচ্ছে 1.184 ভোল্ট। তার মানে শুধুমাত্র আমার দরকার হচ্ছে, দেখো চার্জের ভ্যালু তো সবসময় এটাই থাকবে তাই না, অ্যাভোগাড্রো নাম্বার তো চেঞ্জ হবে না, তাহলে ওইটা থাকলো, শুধু তোমার দরকার হচ্ছে শুধু ডেল জির ভ্যালু আর ডেল এইচ এর ভ্যালু, এই প্রবলেমটা করার জন্য বাকি সব তুমি পেয়ে যাচ্ছ। সেই দুটো জিনিস দিয়ে তুমি বের করে নিতে পারছো যে আসলে তোমার এটা থেকে কি পরিমাণ ভোল্টেজ তুমি জেনারেট করতে পারো। আর এটাই তোমার দরকার ছিল, কারণ এই ভোল্টেজটা কত হলে তুমি পরে ক্যালকুলেট করতে পারবা কি পরিমাণ ইলেকট্রিসিটি তুমি দিতে পারবা এইটার জন্য। এখন আমি তোমাদের কাছে যেটা আসলে প্রশ্ন রাখতে চাই, সেটা তোমাদের বইতেও আছে কিন্তু তোমাদের এটা দেখতে হবে, সেটা হলো যে এটা 25 ডিগ্রিতে করলাম, এখন যদি এই রিঅ্যাকশনটা 60 ডিগ্রিতে হয়, সেক্ষেত্রে ভোল্টেজটা চেঞ্জ কতটুকু হবে, মানে আদৌ কোনো চেঞ্জ হবে কিনা বা কোনো মেজর চেঞ্জ আছে কিনা সেটা। আর একটা ব্যাপার হলো, এখানে তো আমি পিওর অক্সিজেন দিয়ে সেলটাকে কাজ করাচ্ছি তাই না, এখানে যদি এয়ার দিয়ে দিই তাতে কোনো চেঞ্জ আসবে কিনা, কারণ হচ্ছে এয়ারটা হচ্ছে আমার পছন্দের জিনিস, যদি আমি অক্সিজেন দিতে হয় তাহলে আমাকে এয়ার সেপারেশন করতে হবে, সেই এয়ার সেপারেশন করে তারপরে অক্সিজেনটা ইউজ করতে হবে তাই না, কিন্তু এক্ষেত্রে আমি যদি পিওর এয়ার দিতে পারি তাহলে আমার কস্ট কমে যায়। একটা এয়ার সেপারেশন কিভাবে করে বলো তো? লিকুইফ্যাকশন করে। লিকুইফ্যাকশন করে, রাইট। ওই লিকুইফ্যাকশন করার জন্য তো অনেক এনার্জি দিতে হয়, অনেক কুলিং এনার্জি দিতে হয়, তোমরা আসলে লিকুইফ্যাকশন অলরেডি দেখেছো, তো এটা যে পরিমাণ এনার্জি দিতে হয় সেই এনার্জি তো আমরা দিতে চাই না। আমরা তো ফিউয়েল সেলের ইউজটাকে যদি চিপ রাখতে হয় তাহলে আমাকে এয়ার দিয়ে করতে হবে, তাহলে এয়ার যদি দেওয়া হয় নাইট্রোজেনের একটা অ্যাডিশনাল কন্ট্রিবিউশন থাকবে, সেটার কারণে কোনো এফেক্ট হবে কিনা এটা একটা প্রশ্ন থাকছে। এই যে 60 ডিগ্রিতে কি হবে সেটা তো বলা যাচ্ছে না, কারণ সেটার জন্য ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই এট দিস টেম্পারেচার তোমরা একটু বলো তো যে এই যে ক্যালকুলেশন গুলো করলাম এর ভিতরে নাইট্রোজেনের ইম্প্যাক্টটা কোথায়? স্যার ওটা তো ইনার্ট, ওটার কোনো ইম্প্যাক্ট নেই, জাস্ট ফুয়েল সেলের আয়তনটা একটু বড় হইতে হবে আর কি। তোমার কথাই মোটামুটি ঠিক আছে, সামান্য একটু চেঞ্জ আসলে আসতে পারে, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসারে যে একটু চেঞ্জ আসবে অক্সিজেনের, এছাড়া এইখানে ইকুয়েশনে কিন্তু সেরকম কোনো ভ্যারিয়েশন হবে না, বরং টেম্পারেচারের কারণে সামান্য একটু চেঞ্জ আসতে পারে, সেটা তোমরা ক্যালকুলেশনটা করতে হবে তাই না, একটু 60 ডিগ্রিতে ডেল এইচ আর ডেল জির ভ্যালু দিয়ে তারপরে দেখতে হবে, কিন্তু ক্যালকুলেশন ইজ ভেরি ভেরি সিম্পল। তো এই জিনিসই হাইড্রোজেন ছাড়া অন্য জিনিস দিয়েও করা যায়, বাট হাইড্রোজেন ইজ দ্য মোস্ট এলিগেন্ট ফিউয়েল ফর ফিউয়েল সেল, এটা ছাড়া অন্য যেগুলো করতে যাবো সেখানেই কিছু না কিছু অ্যাডিশনাল ঝামেলা থাকে। তো যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিই, যদি সলিড ফিউয়েল সেল হয়, সলিড ফিউয়েল সেলে কন্টিনিউয়াসলি তুমি সলিড কিভাবে ফিড করবা? তারপর একটা প্রশ্ন থাকবে, তোমরা সলিড যখন বার্ন হয়ে যাবে, এটা পুড়ে যাওয়ার পরে এটা তো অ্যাশ থেকে যায় তাই না, ধরো তুমি কোল বেসড ফুয়েল সেল বানাচ্ছ, কোল ফিড করতেছো একটা ফিউয়েল সেলে, ওটার অ্যাশ আছে, সেই অ্যাশটা নিচে পড়ে থাকতে পারে তাই না, অ্যাশটা রিমুভ করবা কিভাবে?
সো এই প্রবলেম গুলো আসলে এখনো রিসার্চাররা ফেস করতেছে। আর একটা জিনিস তোমাদের বলি, সলিড ফিউয়েল সেল অবশ্যই তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে শুধু এটাই, এই ফিউয়েল সেলটা নিয়ে কথাবার্তা হবে। আর এই চ্যাপ্টারটাতে খুব খেয়াল করে তোমাদের যে কটা এক্সাম্পল আছে সব কটা করতে হবে। মানে একটা টাইপের তো আমি অলরেডি অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সেটা আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই প্রবলেমটা আমি তোমাদের ফাইনালে দিতে পারবো না, যেহেতু এটার ভিতরে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং আছে অনেকগুলো। সেটা আমি চাই যে তোমরা প্র্যাকটিস করো অ্যাসাইনমেন্টে। আর অন্য যেগুলো আছে যেগুলো হাতে করা যায় সেগুলো তোমাদের সবগুলো করে ফেলতে হবে আর কি। সবগুলোই হাতে করা যায়, দু একটা হয়তো ক্যালকুলেটরে তোমার সিপিডিটি করতে হবে, বাট বাকি সব ক্যালকুলেশন একদমই সহজ। তো তোমরা সেগুলো প্র্যাকটিস করে ফেলবা। আমার মনে হয় যে 14-15টা প্রবলেম থাকতে পারে ম্যাক্স, এর ভিতরে একটা তো অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছে। এখন আর একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করব, সেটা হচ্ছে হাউ মাচ হিট ইজ কনভার্টেড টু ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইন দিস কেস, বলতে পারবা? হিট বা এনথালপির কত পার্সেন্ট ইলেকট্রিক্যাল ওয়ার্কে গেল? স্যার 0 মেবি। বলো কি, মানে স্যার এনথালপি ডেল এইচ আর ডেল জি সেম দেখলাম মেবি। ডেল এস আর ডেল জি সেম দেখছো, আমি তো ইলেকট্রিক্যাল ওয়ার্কের কথা বলতেছি। ডেল জি আর ডব্লিউ ইলেকট্রিক্যাল সেম, তা ডেল জির যে পুরোটাই তো ডব্লিউ ইলেকট্রিক্যাল হয়ে গেল, এই যে এই পুরোটাই তো ডব্লিউ ইলেকট্রিক্যালে কনভার্ট হয়ে গেছে নাকি? ডেল জি আর ডব্লিউ ইলেকট্রিক্যাল সেম না? জি স্যার, আমি তাহলে চিন্তা করছি ডেল জি আর ডেল এইচটা সেম এই জন্য। আচ্ছা, এফিসিয়েন্সি দেখো তাহলে ডব্লিউ ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই ডেল এইচ নাকি? তাহলে ডব্লিউ ইলেকট্রিক্যাল হচ্ছে 228 লিখলাম, অত বড় লিখলাম না। আর ডেল এইচ হচ্ছে 241। গুণ দাও 100 দিয়ে, এবার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে আমাকে একটু বলো ক্যালকুলেট করে। স্যার 94.61। 94.61%। তাহলে এফিসিয়েন্সি ওয়াইজ কিন্তু এটা খুব একটা এফিসিয়েন্ট সিস্টেম, এটা কি বলা যায়? জি তাহলে গ্রেটার দ্যান 90% এফিসিয়েন্সি থিওরিটিক্যালি পসিবল। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট উইল বি দ্য রিয়েল এফিসিয়েন্সি ডিউরিং অপারেশন, তাই না? উইথ অল দ্য ইরিভার্সিবিলিটিস, বুঝতেই পারতেছো থার্মোডাইনামিক প্রসেসে আমরা এগুলো ধরে নিয়েছি সব রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল না ধরে আমরা যদি এগুলো চিন্তা করি ইরিভার্সিবল প্রসেস, তাহলে সেক্ষেত্রে তোমার এফিসিয়েন্সি লস করবা। এখানে আরো অনেক কিছু প্রবলেম দেখা দেবে। এখানে রিয়াকশন যদি ঠিকঠাক মতো না হয়, কোনো প্রবলেম হয়, সবকিছু অ্যাকাউন্ট করে প্র্যাকটিক্যালি এফিসিয়েন্সি পাওয়া যায় হচ্ছে অ্যারাউন্ড 50%। স্টিল যদি চিন্তা করো 50% এফিসিয়েন্সি ইজ ভেরি ভেরি হাই, কার্নোস এর থেকে তো বেশি নাকি? আর ইয়ার থেকেও বেশি ইন দ্য সেন্স যে এটা যেহেতু হাই টেম্পারেচার সিস্টেম না, একটা লো টেম্পারেচার কাজ করতেছে এবং এটার এফিসিয়েন্সি কিন্তু সিগনিফিকেন্টলি হাই সেই হিসেবে। সুতরাং প্র্যাকটিক্যাল ফর অল প্র্যাকটিক্যাল অপারেশনস ইট উইল বি অ্যারাউন্ড 50%। স্যার, হাই টেম্পারেচারে কেন করাই না? এটা হাই টেম্পারেচারে করলে তো এফিসিয়েন্সি বেড়ে যাইতো। এখানে তো হাই টেম্পারেচারে করলে এফিসিয়েন্সি বাড়বে না তো, এটা তো তোমার এখানে রিঅ্যাকশনের স্পিডের উপরে তো কিছু লিমিটিং থাকছে না। দেখো ওখানে যে রিঅ্যাকশন যেভাবে হচ্ছে, এখানে তো ইলেকট্রন রিলিজের উপরে ডিপেন্ড করছে, তাই না? ওটা ওভাবে করে কাজ করছে। তো সেক্ষেত্রে এখানে আসলে হাই টেম্পারেচারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হাই টেম্পারেচার তুমি নেবা তো শুধুমাত্র একটা প্রসেসের স্পিড বাড়ানোর জন্য, সেটা না বাড়লে তো কোনো লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে আমাদের ইন্টারেস্টটাই হচ্ছে এটাকে হাই টেম্পারেচারে যেন না যায়। হাই টেম্পারেচারে গেলে আমার এফিসিয়েন্সি লো হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার ওভারঅল এনার্জি কনজাম্পশন বেড়ে যাবে। এটা এমনিতেই দেখতেছো যে এখন যে তোমাদের এক্সাম্পলটা দিলাম, এটা এই সেলটা কিন্তু আসলে মাত্র 1 ভোল্ট জেনারেট করে, তাই না? এটা কিন্তু স্যার, সিগনিফিকেন্ট আমার এনার্জি না। তো তোমার এটা আসলে অনেকগুলো সেল লাগবে তুমি যখন প্রপারলি ইলেকট্রিসিটি সাপ্লাই দিবে আর কি। তো
যখন তুমি যেভাবেই করো, কিন্তু তোমার ইচ্ছাটা হচ্ছে যে তুমি এটা হাই টেম্পারেচার যাবা না। সেটার কারণ হচ্ছে তোমার এফিসিয়েন্সি হাই থাকা, প্লাস হচ্ছে যে তোমার এনার্জি কনজাম্পশন। তুমি হিটটা তুমি কোথা থেকে দিবা? তুমি হাই টেম্পারেচার নিলেই হিটটা তোমার হাইড্রোজেন পোড়াইয়ে দিতে হবে। হাইড্রোজেন পোড়াই যদি দাও, তাহলে তোমার হাইড্রোজেন লুজ করলো না তুমি সিস্টেম থেকে। সো বেটার টু বি এট দ্য রুম টেম্পারেচার ফর দিস কেস। আর থার্মাল যেগুলো আছে, যেগুলো এক্সিস্ট করে যে প্রসেস, সেগুলোতে তো একটা কারণ আছে ওগুলো নেওয়ার হাই টেম্পারেচার, সেগুলো হাই টেম্পারেচার করতে হবে। এগুলো হাই টেম্পারেচার করার দরকার নেই। সেটাই হচ্ছে আমাদের মানে ফিউয়েল সেলের ফুল আইডিয়াটাই ছিল এটা নিয়ে, যে আমরা হাই টেম্পারেচারে যাব না এবং এটাকে লো টেম্পারেচারে এনার্জি প্রোডাকশন করব। তাহলে এই ছিল আজকের লেকচার এবং তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। আজকে যে লেকচারটা আছে এটার যে লেকচার নোট বা লেকচার স্লাইড যেটা, এটা আমি আপলোড করে দেবো, আজকে আপলোড করে দেবো, তোমরা সব পেয়ে গেলে। আর এছাড়া তোমাদের হচ্ছে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে টপিকস ইন ফেজ ইকুইলিব্রিয়াম। তো সেইটা আমরা নেক্সট উইকে শুরু করবো। আর ইন দ্য মিন টাইম আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টের জন্য তোমরা 2 উইকস টাইম পাবে। তোমাদের আর কত সপ্তাহ যেন বাকি আছে ক্লাসে? স্যার 4 উইকস আরো 4 উইকস। তো আমরা আশা করি যে আগামী 2 to 3 উইকস এর ভিতরে সব শেষ হয়ে যাবে। এর ভিতরে একদম শেষে গিয়ে আমরা একটা সিলেবাস রিভিউ করব। দেন শুড বি হোপফুলি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো 3 উইকসই পাওয়া যাবে সবকিছু উইথ কোর্স রিভিউ এভরিথিং। আর তোমাদের যেদিন থেকে ইয়ে করব অ্যাসাইনমেন্টটা দিব, সেদিন থেকে 14 ডেজ না 15 ডেজ দিব তোমাদের। 15 ডেজ টাইম থাকবে জমা দেওয়ার জন্য, লাস্ট ডেট আর কি। সো ঠিক আছে তাহলে। আর তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মানডেতে।